আওয়ামী লীগ বাংলাদেশে এত সহজে কখনোই আসতে পারবে না। আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে না। বিএনপি একটা পার্টি যে সবাইকে নিয়ে আসতে পারে, ন্যাশনালিস্ট যে না সেও কিন্তু বিএনপি করতে পারে। তো কেন আমি প্রশাসক নিয়োগ করলাম সেটার ব্যাপারে আমার সুনির্দিষ্ট কারণ থাকা দরকার। আমি অ্যাটলিস্ট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে কেন আমরা প্রশাসক নিয়োগ করতে বাধ্য হলাম, এখন আমি ক্লিয়ার না। জামাতের সাথে যে জোট রয়েছে সেটি আসলে স্থানীয় সরকার নির্বাচনে আমি যেটা সম্ভাবনা না নেই। কোনো সম্ভাবনা নেই। জুলাইয়ের প্রশ্নে বা সংস্কারের প্রশ্নে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমি তখন আর সরকারি দল বিরোধী দল দেখতে পাই না। আমি তখন দেখি সবাই এক। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সঙ্গে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সামান্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সামান্তা, আপনি খেয়াল করেছেন গতকাল সাবেক উপদেষ্টা, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, পরপর তিনি দুটি স্ট্যাটাস দিয়েছেন যে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের আবার ফেরার বিষয়ে। সে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এটা তো মিথ্যা না। এবং সে একটা রাজনৈতিক দল হিসেবে আর ফাংশন করছিল কিনা শেষ টার্মে বা 18 সালের পর থেকে, এটা নিয়ে একটা মোটামুটি আকারের আপনি থিসিস দাঁড় করাতে পারবেন। এবং তার যে কার্যক্রম, এটা যত না রাজনৈতিক কার্যক্রম, তার চেয়ে বেশি সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠীর কার্যক্রম। এবং তার চেয়ে বড় ব্যাপার সিস্টেম, এক ধরনের সিস্টেম ডেভেলপ করা। ফ্যাসিজমের যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, কালচার, সিস্টেমের মধ্যে ইনফিল্ট্রেশন, এই জিনিসগুলো সবচেয়ে বেশি কাজে লাগে। তো আওয়ামী লীগ এই কাজগুলো 18 সালের পর থেকে ক্রমান্বয়ে তার প্রভাব অনেক বেশি বিস্তৃত করতে পেরেছিল বিভিন্ন সোসাইটির বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে সে এটা বিস্তৃত করতে পেরেছিল। ফলত আমরা শেষের দিকে এরকম দেখেছি না যে পুলিশের চাকরি হচ্ছে না যদি না সে আওয়ামী লীগ পরিবারের হয়ে থাকে বা ওই ধরনের রেফারেন্স থেকে না হয়ে থাকে। তার মানে হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ইউনিটেও আওয়ামী লীগ হিসেবে তার একটা প্রভাব থাকবে। এটা আওয়ামী লীগের টিকে থাকার জন্য, তার সাস্টেনেবিলিটির জন্য, তার ফ্যাসিজমের জন্য এটা দরকারি ছিল। এখন এই যে কাজগুলো আওয়ামী লীগ করেছে, এটা আসলে একটা বিশাল পরিমাণে জনগোষ্ঠীর সাথে বিরুদ্ধাচারণ করে, বিশাল পরিমাণ জনগোষ্ঠীর উপরে অত্যাচার করেই এটা সক্ষমতা মানে প্রকাশ করেছে। ফলত আওয়ামী লীগের আসলে আপনার এই বিষয়গুলো, যে কাজগুলো তারা করেছে, এটার একটা যথাযথ বিচার হওয়া প্রয়োজন। আমরা যেটা 5ই আগস্টের পরে এক্সপেক্ট করেছিলাম যে একটা রিকনসাইলেশন কমিশন হবে, কারণ একটা রাজনৈতিক দলের মতাদর্শের জন্য অনেকে রাজনীতি করেন, অনেকে এই দলের যে সুবিধা পাওয়া বা এই যে কর্মকাণ্ড যেটা আমি ব্যাখ্যা করলাম, এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা থেকেও অনেকে করতে পারে, আবার কেউ কেউ মতাদর্শের জায়গা থেকেও করতে পারে। এটা তো আলাদা হওয়া প্রয়োজন। অনেকে আছে যারা মতাদর্শ থেকে এই রাজনৈতিক দল করলেও তারা এই ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করছিলেন এবং তারা এটাতে এঙ্গেজও হননি। কিন্তু তারা যদি মনে করেন যে সোসাইটিতে আমার এই মত প্রকাশের স্বাধীনতা দরকার, এটা কেমন হবে, এটা চিত্রায়নটা, এটা সবচেয়ে বেশি আপনাকে এই চিত্রায়নের জন্য সবচেয়ে সুযোগ করে দিতে পারতো যদি আপনি রিকনসিলিয়েশন কমিশনটা করা যেত। আর দ্বিতীয় নাম্বার, যদি আপনি জাস্টিস এনশিওর করতে পারতেন। আমরা 5ই আগস্টের পরে এই দুইটা জায়গা সবচেয়ে বেশি অনীহা লক্ষ্য করলাম। ফলত আমরা প্রিভিয়াসলি যেমন ধরেন জামাতে ইসলামী এখন রাজনীতি করছে, কিছুদিন আগে জামুকা বিল পাশ হয়েছে এবং তৎকালীন যে জামাতে ইসলামীকে, ওই নেজাম ইসলাম জামাতে ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সাথে কমপ্লায়েন্স হিসেবে তাদেরকে কিন্তু মানে এখন আইনগতভাবে আমরা এটা বলতে পারি। ফলত এই জামাত কিন্তু আবার তার নামেই রাজনীতি করছে। এখন দেখেন যে আওয়ামী লীগের প্রশ্নটা, আমরা আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে তার যে অবস্থান, সেটা আমরা কীভাবে ব্যাখ্যা করব? আমার কাছে মনে হয় যে যখন এই যে বিচার ব্যবস্থার যে দুর্বলতা, সেটার ফলশ্রুতিতে রাজনৈতিক যে দোদুল্যমানতা, সেটার ফলে তো আসলে বিচারগুলো হয়নি। আওয়ামী লীগের যে নেতারা ছিলেন, যারা মন্ত্রীরা ছিল, যারা বিভিন্ন এলাকায় ছাত্রদের পিটিয়েছে, গুম করেছে এবং এলাকায় তাদের বাড়িঘর ভাঙচুরের সাথে জড়িত ছিল, রেড দিয়ে ছাত্রদেরকে ধরিয়ে দিয়েছে, পুলিশ যারা জড়িত ছিল, এদেরকে আমরা কি করব এখন? তারা তো আসলে সমাজে বর্তমান।
আমাদের এত এই বড় জনগোষ্ঠী যারা এইসব কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে একটা বিচারের আওতায় আনতে পারতে হবে। অন্যথা আসলে রাজনৈতিক দল হিসেবে, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে যখন জামাত প্রাসঙ্গিক হয়ে যায়, জামাত যখন মেনস্ট্রিমাইজেশন হয়, জামাত যখন আসলে পলিটিক্স করতে পারে, আওয়ামী লীগকে আমরা কিভাবে দেখব তখন? আমাদের তো ওই জায়গাটাই ছিল, বিচারটা এটাই আঁকড়ে ছিলাম আমরা, বিচারটা আমরা পাই নাই এবং আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নাই এই বিচারটা। সো এখন আওয়ামী লীগের প্রশ্নটা, এখন আসেন যে আওয়ামী লীগ কীভাবে আসতে পারে। আওয়ামী লীগ বাংলাদেশে এত সহজে কখনোই আসতে পারবে না। আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে না। তাকে অবশ্যই তার যে এই যে গণহত্যার দায়, এটাকে স্বীকার করতে হবে। আমাদের কোনো না কোনো জায়গা থেকে বাংলাদেশের ইতিহাসটা শুরু করা দরকার। এই যে একটা দল মানে গোষ্ঠীগতভাবে এত নিপীড়নের পরে মাফ না চেয়ে, ক্ষমা না চেয়ে, জাতিগতভাবে তার ভুল স্বীকার না করে আবার রাজনীতি করবে, এটা বাংলাদেশে হতে দেওয়া উচিত না। জাতীয় নাগরিক পার্টি নিয়ে যদি একটু বলি, আমরা দেখেছি যে নির্বাচনের আগে আপনাদের দলের মধ্যে কিছুটা টানাপোড়েন চলছিল, বেশ কয়েকজনের পদত্যাগ করার আমরা গুঞ্জনও শুনেছিলাম, কয়েকজন করেছেনও পদত্যাগ, 14 জন পদত্যাগ করেছেন। তো সব মিলিয়ে এখন দলের কি অবস্থা? জাতীয় নাগরিক পার্টি তার কার্যক্রমটা নির্বাচনের পরে বেশ সজোরে চালাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে নানান জায়গা থেকে মানুষজন যুক্ত হচ্ছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ, অরাজনৈতিক ব্যক্তিবর্গ যারা নতুন করে রাজনীতি করতে চান, অনেকেই পার্টির সাথে যুক্ত হচ্ছেন। কিন্তু সেটা বলা পরেও আমি বলবো, যারা চলে গিয়েছেন তারা ছিল এই পার্টির সবচেয়ে বড় অ্যাসেট। সো এই অ্যাসেটহীন হওয়াটায় এনাদেরকে আবার ফেরত আনতে না পারটা, এটা আমাদের দলকে আসলে একটা জায়গা থেকে এটা পিছিয়ে নিয়ে যাবে, এটা সত্য। তারপরও কোনো কিছু তো থেমে থাকে না। আমি যতটুকু জানি যে তাদেরকে আবার যাতে পার্টিতে তারা অ্যাক্টিভ হন, সক্রিয় হন, আবার যাতে আসেন, এই প্রক্রিয়া করা হবে, এই ধরনের একটা আলাপ আমি শুনেছি বা আমাদেরকে বলা হয়েছে। সো আমি আশা করি সেটা সফল হবে এবং যারা চলে গেছেন এই 14 জন সহযোদ্ধা, প্রত্যেককেই এই পার্টির প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টিতে আপনারা বলছেন যে বসন্ত চলছে, কিন্তু আমরা যদি একটা বিষয় দেখি যে আপনাদের 6 জন সংসদ সদস্য আছে, সেই এলাকাগুলোতেই কাজ দৃশ্যমান, আপনাদের যারা পার্টির নেতা রয়েছেন তারা সেখানে কাজ করছেন, বাট ভোটের রাজনীতি সেটিতে অনেকটাই এখনো মানে ওইভাবে সক্রিয় দেখা যাচ্ছে না। যে সামনে সরকার তো পরিকল্পনা করছে সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দেওয়া হবে, তো ভোটের রাজনীতি নিয়ে আপনারা কি ভাবছেন? না, কেন দৃশ্যমান হবে না? আমাদের তো কিছুদিন আগেও উপজেলা চেয়ারম্যান ইলেকশনের জন্য 100 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো এবং ধাপে ধাপে বাকিদের নামও ঘোষণা করা হবে। তো ভোটের রাজনীতি, প্রথমত বাংলাদেশের ভোটের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার, এটা আমার বলা অবশ্যই জরুরি। বাংলাদেশের যে স্ট্যাটাস কো আছে, যেভাবে নির্বাচন ব্যবস্থা আছে এবং আপনি নির্বাচনের আগে যেভাবে ডিসি নিয়োগ, নির্বাচন না দিয়ে যেভাবে প্রশাসক নিয়োগ, এই বিষয়গুলো আসলে পুরোপুরি অরাজনৈতিক যে ব্যক্তিবর্গ, অরাজনৈতিক যে প্রসেস, ওইটাকেই বরঞ্চ আপলিফট করে। ফলত আমাদের জায়গা থেকে আমরা কিন্তু ভোটের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে, যেটা আসলে বিএনপি সবসময় বলতো যে তারা নির্বাচন তাদের একমাত্র লক্ষ্য, নির্বাচন তার সবচেয়ে বড় লক্ষ্য, আমরা নির্বাচন কেন্দ্রিক দল, এটা বলে বিএনপি যেটা চেষ্টা করতো যে তার যে গণতান্ত্রিকতা, সে যে একটা গণতান্ত্রিক দল, এটা প্রুফ করার চেষ্টা করতো। কিন্তু ভোটের পরে তারা 2/3 পাওয়ার পরে তারা পুরোপুরি অ্যান্টি ইলেকশন একটা পার্টিতে পরিণত হলো। তাহলে এখন আমরা আসলে চাই যে স্থানীয় নির্বাচনগুলো হয়ে যাক, যেখানে যার কাজ নেওয়ার কথা জনগণ যাকে চায় তারা যেন এই সেট আপগুলোতে বসে যান। কিন্তু উল্টো সিনারিও তো আসলে আমরা সরকারি দলের পক্ষ থেকে দেখছি। আমরা দেখছি যারা প্রশাসক নিয়োগ করছেন, তারা ডিসি নিয়োগ করছেন, তারা সচিব পরিবর্তন করছেন, তাদের মতো করে করছেন। প্রশাসক নিয়োগ তো সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে। সেটা কত সময়ের জন্য? এই যে নির্বাচনের কথা তো গতকালকেরই বলা হয়েছে যে আগস্ট সেপ্টেম্বরের দিকে নির্বাচন, এই বিষয়গুলোকে ডেফিনেট করা দরকার। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকে কত সালে নির্বাচন হবে, কোন মাসে নির্বাচন হবে, কত তারিখ নির্বাচন হবে,
এইটা আদায় করার জন্য বিএনপি যেই পরিমাণ সিদ্ধহস্ত ছিল এই মুহূর্তে তার ওই এফোর্টটা দেখা যাচ্ছে না, বরঞ্চ সেই সময় ডক্টর ইউনূস যেরকম এটা থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন এই তারিখ ঘোষণা থেকে, এখন মনে হচ্ছে মানে সরকারি দল বিএনপি এখান থেকে পালিয়ে বেড়াচ্ছে এই ডেট ঘোষণা জায়গা থেকে। কিন্তু ডেট ঘোষণা করলে যেটা হয়, এটা পূর্বেও বলেছি, মনে হচ্ছে যেন আবার ইন্টারিম গভর্নমেন্টের ওই সময়টাই আবার রিলিভ করছি, যে ইলেকশন দেওয়া হচ্ছে না, ইলেকশনের ডেট ঘোষণা করা হচ্ছে না। সো আমরা তখনও একটা জিনিস বলেছিলাম যে আমার তো কেন আমি প্রশাসক নিয়োগ করলাম সেটার ব্যাপারে আমার সুনির্দিষ্ট কারণ থাকা দরকার। আমি অ্যাটলিস্ট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে কেন আমরা প্রশাসক নিয়োগ করতে বাধ্য হলাম, এখন আমি ক্লিয়ার না। কেন আমরা ইলেকশনের দিকে যাচ্ছি না, স্থানীয় ইলেকশনের দিকে যাচ্ছি না, এবং কেন আমরা এই প্রশাসকরা প্রত্যেকেই কেন বিএনপির নেতা, এটাও আমি ক্লিয়ার না। কেন অন্য কোনো ব্যক্তি মানে যারা ইঞ্জিনিয়ার, তারা যারা আরবান প্ল্যানিং বোঝেন, যারা কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা এই ধরনের মানুষকে এই প্রশাসকের কাজটা করতে পারতেন কি পারতেন না। তার মানে আমি ধরে নিচ্ছি এই প্রশাসক নিয়োগের মানে এই পোস্টটাকে আসলে পলিটিক্যাল পোস্ট হিসেবে বিএনপি বিবেচনা করে, ঠিক কার্যকারিতার জায়গায় বা এক্সিলেন্সি শো এর জায়গা হিসেবে এটাকে বিবেচনা করে না। তো সবচেয়ে বেশি মোটা দাগের বিষয় যে আমরা নির্বাচনের জন্য, স্থানীয় ইলেকশনের জন্য আমরা প্রেশারাইজ করতে চাই, আমরা করছি, এবং আমাদের দৃশ্যমানতা আসলে ওই কেন্দ্রিক। আপনার আমাদের যে কমিটিগুলো হয়ে গেলে আমরা দলের যে রিফরমেশন সেইটার দিকে যাব, আমাদের কাউন্সিলের দিকে যাব, এবং সেই সাথে এই যে স্থানীয় ইলেকশনে আমাদের প্রত্যেকের আমাদের দলগুলোর যাতে একক অবস্থান তৈরি হয় এবং এনসিপির যাতে একক অবস্থান তৈরি হয়, সেজন্য আমরা 100 জনের নাম ঘোষণা করেছি। পরবর্তী নামগুলো আমরা ধাপে ধাপে ঘোষণা করব। এই প্রশ্নটি আমি করছিলাম যে জামায়াতের সাথে আপনারা জাতীয় নির্বাচনের আগে বলেছিলেন যে এই নির্বাচনী জোট আপনারা করেছেন, আমরা দেখছি যে সেই জোট এখনো আছে। তাই স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে কি জামাতের সাথে আপনাদের জোট থাকবে কিনা? এরই মধ্যে আপনারা 2 সিটিতে আপনাদের মেয়র প্রার্থীও ঘোষণা করেছেন, এই প্রার্থীতা কি শেষ পর্যন্ত থাকবে কিনা, নাকি জামাতের সাথে আপনারা হচ্ছে ভাগ করে নেবেন, আপনারা উত্তর তারা দক্ষিণ, অথবা তারা দক্ষিণ আপনারা উত্তর? আমি মনে করি যে আমাদের পার্টির জায়গা থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্থানীয় ইলেকশনে পার্টিসিপেশনের মধ্য দিয়ে শক্ত সাংগঠনিক অবস্থান তৈরি, কারণ আমাদের সামনে কাউন্সিলে যেতে হবে। কাউন্সিলে যাওয়ার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি প্রয়োজন। পূর্ব প্রস্তুতির জায়গা থেকে কমিটিগুলো যত স্ট্রং হবে তত বেশি কার্যকরী হবে সামনের কাউন্সিল। আমাদের পার্টির জায়গা থেকে আমাদেরই নিড যে আমরা স্থানীয় ইলেকশনে একক নির্বাচনে পার্টিসিপেট করব। এটা আমার সংগঠনগত চাহিদা। সেই জায়গা থেকে যদি জোটের বাকি অংশরা তারা যদি এগ্রি না করেন, তারা এগ্রি করবেন না, সেটা তাদের সাংগঠনিক বিষয়াদি। যদি এনসিপি বাদে বাকি 10 দল একসাথে নির্বাচন করতে হবে, সেটাও তাদের স্বাধীনতা, তারা করতে পারেন। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের সাংগঠনিক প্রয়োজন মানে একক ইলেকশন করা, স্থানীয় ইলেকশন অবশ্যই। তাহলে কি বলা যায় যে মানে এটি নিয়ে সামনে আমরা কোনো পরিবর্তন দেখতে পারি, অথবা জামাতের সাথে যে জোট রয়েছে সেটি আসলে স্থানীয় সরকার নির্বাচনে আমি যেটা না, কোনো সম্ভাবনা নেই। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে এটা ওই ইলেকশনটা আর পার্লামেন্ট, ইলেকশন স্থানীয় ইলেকশন এবং পার্লামেন্ট এই দুইটা মনে হয় একটু সেপারেটলি ফাংশন করবে, কারণ পার্লামেন্টে এখনও সংস্কার কেন্দ্রিক ওই আলাপ আলোচনাগুলো চলমান, ফলত ন্যাচারাল এলাইয়ের একটা ঘটনা ঘটতে পারে। আর স্থানীয় ইলেকশনে তো আসলে এই ধরনের কোনো ইস্যুস নাই। স্থানীয় ইলেকশনে প্রত্যেকটা এলাকাভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতিটাই প্রধান হয়ে ওঠে, ফলত এখানে একক ইলেকশনের সমূহ সম্ভাবনা আছে, এবং আমি মনে করি যে এনসিপি সেটাই করা উচিত। তাহলে তার মানে এনসিপি অ্যাজ এ পার্টি গ্রো করতে এটাই সবচেয়ে বেশি সুবিধা দেবে। আপনারা সেটির জন্য কি মাঠ গোছাচ্ছেন কিনা, মানে মাঠে কাজ করছেন কিনা? অফকোর্স, কারণ আমি আপনাকে বললাম যে আমাদের পার্টি তো আসলে সামনে কাউন্সিল আছে, এবং একটা 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 টেম্পোরারি ডেট মানে আপাতত ধরে নেওয়ার জন্য যে আমরা আগামী জানুয়ারিতে আমরা কাউন্সিল করতে পারি, এরকম একটা লক্ষ্যমাত্রা রেখে কিন্তু কমিটিগুলো আপডেটেড হচ্ছে। তাহলে কমিটিগুলো যদি আপডেটেড হয়, সেটা আমাদের জন্যই, আমাদের কাউন্সিলের জন্যই সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি জানেন আমরা সমন্বয় কমিটি দিয়েছিলাম দ্রুত আমরা যাতে নিবন্ধনটা পাই এই কারণে, কিন্তু আমরা মানসম্মত ভালো কমিটি দিতে চাই যাতে করে আমরা মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারি। এই কারণে আমাদের ওই কাউন্সিলের প্রয়োজন, মাঠে শক্ত অবস্থানের প্রয়োজন, আপনি যাই বলেন না কেন। এটার কারণেই আসলে আমাদের, এবং পরবর্তী ইলেকশনকে মাথায় রেখে আমরা সেভাবে আসলে মাঠটা প্রস্তুত করতে চাই। এ কারণে আমাদের সাংগঠনিক প্রয়োজনে আমরা একক ইলেকশনের দিকে যাচ্ছি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা যে তথ্য পাচ্ছিলাম যে আপনারা যে
কমিটি আপনাদের এখন যে পদগুলো রয়েছে মুখ্য সংগঠক অথবা যে ধরনের পদগুলো রয়েছে সেটি আসলে থাকবে না, আপনারা একটি আহ্বায়ক কমিটি করবেন এবং এই যে পদের নাম সেখানেও আপনারা পরিবর্তন আনবেন, কমিটিতেও পরিবর্তন আনবেন, সেটি কি আগামী জানুয়ারিতে নাকি খুব মানে দ্রুততম সময়ের মধ্যে, এরকম আলোচনা শোনা যাচ্ছে? এই বিষয়ে আমার খুব বেশি কিছু বলার নাই। আমার একটা বিষয় বলার আছে যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের একটা আইডিয়া আছে। সেই আইডিয়াটা এমন যে যখন সোভিয়েতের যে দল মানে বলশেভিক পার্টি, এর মধ্যে কিন্তু অনেক ধরনের আর্গুমেন্ট দিয়ে এই দলটা তৈরি হয়েছিল। এটা যে কোনো পার্টিতে এটা হয়, মানে বিশেষত এটা আমি বাংলাদেশের কনটেক্সটে পরে আসছি। ডেমোক্রেটিক সেন্ট্রালিজম হচ্ছে একটা আইডিয়া যেখানে আপনি অনেক ডেমোক্রেসি থাকবে আপনার ফোরামগুলোতে, বিভিন্ন বডিতে আপনার আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন সবাই এটাকে মেনে নিতে বাধ্য হবে। এটা হচ্ছে লেনিনের আইডিয়া ছিল এবং তিনি এটার ব্যাপারে বেশ এটার ব্যাপারে অ্যাডভোকেসি করেছেন। কিন্তু অল্টারনেটিভ একটা আইডিয়া ছিল, সেটা হচ্ছে যে যেহেতু খুবই মতদর্শিক এবং খুবই রেজিমেন্টেড পার্টি ছিল, ফলত এখানে ডেমোক্রেসি নাই হয়ে গিয়ে সেখানে সেন্ট্রালিজমটাই মুখ্য হয়ে উঠবে, এরকম একটা আর্গুমেন্ট ছিল রোজা লুক্সেমবার্গের। ফলত এখানে লেনিন এবং রোজা লুক্সেমবার্গের ধাপে ধাপে বেশ কয়েক ধাপে কিন্তু এই আর্গুমেন্টগুলো করেছিলেন। এখন কোনো দল মানে বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে মতাদর্শিক ইন্টারনাল ফাইটকে খুবই নেগেটিভলি দেখা হয়। বাংলাদেশের যে ধরনের কালচারাল এবং পলিটিক্যাল কনটেক্সট, সেখানে অন্যান্য দেশের পার্টিকে আমরা উদাহরণস্বরূপ গ্রহণ করি ঠিকই, কিন্তু অন্যান্য দেশের পার্টি যেমন ইন্টারনাল ফাইটকে মানুষের সাথে ওপেন করছেন, মানুষ এটাতে এঙ্গেজ হচ্ছে। আপনি একটা মাস পিপল পার্টি হলে মানুষের সাথে আপনার পার্টি সকল বিষয়ে এঙ্গেজ করতে হয়, নাহলে তো আপনি মাস পিপল পার্টি না, আপনি একটা ক্লোজড গ্রুপ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মতাদর্শী মানে পার্টির ইন্টারনাল মতাদর্শী সংগ্রামকে হাইলি ভিলিফাই করা হয়, কিন্তু এতে করে পার্টির নিচে থেকে গড়ে ওঠা। এবং আপনি দেখেন যে আমি যদি দেখি যে বিএনপি অ্যাজ এ কেস স্টাডি, বিএনপি একটা ন্যাশনালিস্ট, তার নামের সাথে ন্যাশনালিস্ট আছে, ন্যাশনালিজম আছে, কিন্তু তার কোনো কার্যক্রমে ন্যাশনালিজমের ছায়া নাই। এটা কেন হলো? মানে এটা একটা কোশ্চেন না, জেনারেল কোশ্চেন না, একজন মানুষ বিএনপি কেন করবে? সো এই কোশ্চেনগুলো আসলে আমি বিএনপি যারা করেন তাদের কারোর মধ্যে দেখতে পাই না, কিন্তু এটা আমার মনে কোশ্চেন না, কিন্তু কোনো কিছুই যে জাতীয়তাবাদের মধ্যে না, এইটা ওনারা যে কাজটা করেন, ওনারা একটা সেন্টার রাইট পলিটিক্স করেছেন এতদিন। ওনারা যেই বিষয়গুলো ওটারে ওনারা ন্যাশনালিজম দিয়ে ব্যাখ্যা করেন না, ওটারে ব্যাখ্যা করেন বাংলাদেশ পন্থা দিয়ে। কিন্তু ওনাদের ন্যাশনালিস্টিক আইডিয়া কীরকম হয় এটার প্রতিরূপ তো বাংলাদেশ পৃথিবীতে বিভিন্ন পার্টিতে আছে। আর্গুমেন্টের জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাংলাদেশ পন্থা, বাংলাদেশ পন্থা এটার মধ্যে পার্থক্য কি? এই বাংলাদেশ পন্থার বিষয়টা তো ওনাদের পার্টিতে মানে বিএনপিতে রিসেন্টলি ইনকর্পোরেট হয়েছে। মানে সবার আগে বাংলাদেশের স্লোগানটা তো আগে ছিল না। তার মানে ওনারা হয়তো মনে করেছেন যে এটার মধ্যে সিগনিফিকেন্ট কোনো পার্থক্য আছে। আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি, আমি বলছি যে ন্যাশনালিস্ট পার্টি কেমন হয় সেটার একটা রূপ কিন্তু আমরা দেখে অভ্যস্ত, তাই না? মানে পৃথিবীতে ন্যাশনালিস্ট পার্টিগুলো কীভাবে ফাংশন করে, বিএনপি থেকে ওরকম নয়। বিএনপি একটা পার্টি যে সবাইকে নিয়ে আসতে পারে, ন্যাশনালিস্ট যে না সেও কিন্তু বিএনপি করতে পারে। বিএনপি সবাই ন্যাশনালিস্ট এটা মনে করার কোনো কারণ নাই, এবং কেউ তো ওই আইডিওলজিকে প্রিচ করেন না, বারবার বলেন না সকল মানুষকে ন্যাশনালিস্ট হতে হবে, এটা কিন্তু বিএনপির বয়ান না। মানে ন্যাশনালিস্ট না হলেও বিএনপি তার যে বডি সেখানে সে নিয়ে আসতে পারে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মতাদর্শী কিছু জায়গায় প্রবলেম হতে পারে, বাংলাদেশের পলিটিক্সটাই এরকম খুবই খুবই এটা ক্রিটিক্যাল একটা কন্ডিশনে থাকে, সবসময় ভালনারেবল একটা কন্ডিশনে থাকে। ফলত আমি যেটা বলতে চাচ্ছিলাম শুরুতে, যেটা এসেছিলাম, ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের সমস্যা যে ডেমোক্রেসি থাকবে না কিন্তু সেন্ট্রালিজম থাকবে, মানে কর্তৃত্ব থাকবে, কর্তৃত্ব পরায়ণতা থাকবে, কিন্তু আবার ডেমোক্রেসিটা ঠিক ওইভাবে ফাংশন করবে না। ফলত এইখানে স্বতঃস্ফূর্ততা, রাজনৈতিক স্বতঃস্ফূর্ততা কমে যেতে পারে। এটা ছিল রোজা লুক্সেমবার্গের আর্গুমেন্ট। আমি দেখতে পাচ্ছি যে সেইটা আসলে আমরা যদি মানে আমাদের দলগুলোতে আমরা যদি সেটা চর্চা করতে না পারি, সেটা একটা প্রবলেম হতে পারে, এটা আমার কাছে মনে হয়। যদিও বা আমাদের দেশের মানুষ মনে করে যে পার্টির ইন্টারনাল জিনিস আমরা জানতে চাই না, কিন্তু পার্টি তো আসলে তারই পার্টি, যিনি এটাতে ভোট দিচ্ছেন, যিনি এটাকে সমর্থন করছেন, পুরো পার্টিটাই আসলে তার পার্টি। উনি ওনার কার্যক্রমের কারণে, ওনার ব্যবসা বাণিজ্য, ওনার চাকরির কারণে, পরিবারের কারণে একটা রাজনীতি করতে নাই পারেন, কিন্তু সমর্থন তো দেন। যখন সমর্থন দেন এই পার্টির সমস্ত কিছু তার অধিকারের একটা বিষয়বস্তু হয়ে ওঠে। ফলত আমি ওই রিস্ট্রাকচারের বিষয়গুলো এগুলো হয়তো পার্টি সিদ্ধান্ত নিবে, কিন্তু আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় আর কি।
জাতীয় নাগরিক পার্টি আমরা যেটা মানে শুনি যে বাইরে যে ভিতরে ইন্টারনাল দুটা গ্রুপ রয়েছে, মানে একটা হচ্ছে রাইটিস্ট, একটা হচ্ছে মানে লেফটিস্ট। তো এইটা আপনারা কিভাবে মিনিমাইজ করেন, এবং মাঝে মধ্যে এই বিরোধটা কিন্তু সামনে চলে আসে মাঝে মধ্যে। তো এইটা আপনারা কিভাবে মিটিগেট করবেন, এবং সামনের দিনে রাজনীতিতে আপনাদের তো মানে যেটি রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলে থাকে যে মানে কি দল ভালো করতে গেলে তাদের ঐক্যবদ্ধতা সবচেয়ে বেশি জরুরি, তো সেই জায়গাটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? রাজনৈতিক বিশ্লেষকরা অনেক রকমের বিশ্লেষণ দেন, ঐক্যবদ্ধতার উপরে যেমন জোর দেন, আবার এই ঐক্যবদ্ধতা যেন শুধুমাত্র লোক দেখানো না হয় এটার প্রতিও জোর দেন। সো আমরা যেটা দেখেছি যে কারিনা কায়সারের যে জানা যায়, এটা না আমার অন্তত একটা রিয়ালাইজেশন হয়েছে যে জুলাইয়ের প্রশ্নে বা সংস্কারের প্রশ্নে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমি তখন আর সরকারি দল বিরোধী দল দেখতে পাই না, আমি তখন দেখি সবাই এক। কিছু কিছু জায়গায় মতপার্থক্য হচ্ছে, এটা হচ্ছে এই জায়গাগুলো আসলে খুবই কিছু স্বার্থকেন্দ্রিক, একদমই নগণ্য স্বার্থকেন্দ্রিক জায়গায় এটা মতপার্থক্যগুলো হচ্ছে, কিন্তু মোটা দাগে বাংলাদেশের ব্যাপারে আমি দেখি যে প্রত্যেকেই দেশপ্রেমিক, এটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাইবো। কারিনা কায়সারের ওই জানাজার ফ্রন্ট লাইনটা যদি আপনি অ্যাটলিস্ট দেখেন, অন্তত ওনারা যদি, আমি যদি এটা বলি যে এটা প্রদর্শনের জায়গা থেকে এসেছে, তারপরে তো এটা কনসার্নে ছিল প্রত্যেকের না। ওখানে ছাত্রদলের নেতাও ছিলেন, ওখানে আমাদের এনসিপির নেতারাও ছিলেন, ওখানে জামাতের নেতাও ছিলেন, ওখানে প্রত্যেকেই উপস্থিত ছিলেন, এবং সাধারণ জুলাইয়ের একজন মানুষও ওখানে উপস্থিত ছিলেন। সো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা, যদি আমি কমন চিত্র হিসেবে দেখি, আপনি যেটা বলেছেন যে এই যে দুইটা ভাগ বা তিনটা ভাগ বা ভাগ যতটাই হোক না কেন, দিন শেষে আসলে এনসিপির প্রয়োজন আছে, এটা ফিল করে কতজন? এনসিপিকে তার স্বকীয়তা নিয়ে দাঁড়াতে হবে এই প্রয়োজনীয়তা ফিল করে কতজন? আরেকটা জিনিস হচ্ছে যে এনসিপি এই মুহূর্তে একটা এই যেই স্ট্রাকচারে বা যেই জোটের মধ্য দিয়ে ফাংশন করছে, যেভাবে ইলেকশন করেছে, এটা তো সমালোচনা থাকবেই। এবং দলে যদি এমন হয় যে সমালোচনা মানেই হচ্ছে দল থেকে বাইরে গিয়ে করতে হবে, এটা তো একটা অ্যাবসার্ড আইডিয়া। যদি সমালোচনা করে দলকে ঠিক পথে রাখা একটা কাজ হয়ে থাকে, তাহলে তো এটা দলের ভিতর থেকেই করতে হবে। বাইরে গিয়ে তো মনে হয় যেন এক্সটার্নাল একটা ফ্যাক্টর এটাকে অ্যাটাক করার চেষ্টা করছে, এটা তো কাজ করবে না আসলে। দলও এটাকে বলতে পারবে এটা তো এক্সটার্নাল ফ্যাক্টর, আমি তো তার বক্তব্য ওন করি না। কিন্তু দেখেন যে এখন যেইভাবে ফ্র্যাকশনেটেড হিসেবে দেখা যায়, এটা এমনিতে মনে হতে পারে যে এটা হয়তো ঐক্যবদ্ধতা না, কিন্তু আপনি এখানে একটা ক্রিটিক্যাল ইস্যু ছুড়ে দেন, যদি এখানে একজন মানুষেরও, আমাদের পার্টির একজন মানুষের উপরে কোনো ধরনের আঘাত আসে যেটা ফ্যাসিজমের মাধ্যমে আসবে বা ফ্যাসিস্ট কোনো কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আসবে, সেক্ষেত্রে তো সবাই এক হয়ে যাবে, তখন আর এটার ঐক্যবদ্ধতা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। সো আমি এটাকে দেখি যে প্রসেসের জায়গায় আর্গুমেন্ট থাকবেই, বরঞ্চ আমার কাছে মনে হয় যে এটা যদি আমাদের প্রত্যেকটা পার্টির মধ্যে আর্গুমেন্টগুলো থাকতো, জামাত যারা করেন বা বিএনপি যারা করেন, তাদের দলের যে ইন্টারনাল স্ট্রাগল, এটা যদি মানুষ জানতে পারতো, তাহলে তো আরও বেশি মানুষ এঙ্গেজ হইতে পারতো। আমরা কেন সেটাকে জানতে দেইনি, বা এই পার্টিগুলো কেন এটাকে ধামাচাপা দিয়ে রাখেন? সো এটা আমার কাছে মনে হয় যে ইটস হাই টাইম যে আমরা তো গণতান্ত্রিক করি, কিন্তু আমরা আসলে পার্টিগুলোর ক্ষেত্রে আমাদের পার্টিগুলো গণতান্ত্রিক না। ফলত আমরা যদি আমাদের ইন্টারনাল স্ট্রাগলগুলো মানুষকে জানতে না দিই, মানুষ যদি এটাতে এঙ্গেজ না হয়, মানুষ যদি এটাতে ভয় পায়, তাহলে যেটা হবে এই দলগুলো আরও বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি পরিবর্তন দেখতে চেয়েছিল মানুষ, সেটি আসলে কতটুকু হয়েছে সেটি আলোচনার বিষয়। সেই সঙ্গে যে রাজনীতির মাঠে বিভিন্ন ধরনের কটূক্তি করা, অপতথ্য ছড়ানো, সেটি কিন্তু বন্ধ হয়নি। আপনি যদি দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দলগুলোর ভেতরে এত বৈরী সম্পর্ক, এবং আপনাদের দলের অনেকেও এত ব্যক্তিগত আক্রমণ করে অন্য দলের নেতাকর্মীদেরকে নিয়ে বক্তব্য দেয়। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে, আপনি তো সেই জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, পরে নাগরিক পার্টিতে একদম প্রতিষ্ঠাকালীন একজন সদস্য, তো এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কথা বলেন কি না, অথবা মানে আপনাদের দলের পলিসি কি? আমাদের দলের পলিসি, আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখন বাংলাদেশে একটা অদ্ভুত রকমের ফেনোমেনা শুরু হয়েছে, যে অদ্ভুত কথা বলে দৃষ্টি আকর্ষণ করার এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এইটা কোনোভাবেই হেলদি পলিটিক্যাল সিচুয়েশনের জন্য এটা উপযুক্ত না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি কিছু একটা উস্কানো হচ্ছে, এই ধরনের একটা পরিস্থিতির মধ্য থেকে ফায়দা লুটার কোনো ইন্টেনশন আছে কিনা, কারণ ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং অন ইন এ পলিটিশিয়ানস মাইন্ড। এটা কখনোই
আমরা যে ক্লিয়ার হতে চাইলেও এটা যে পলিটিশিয়ান ঠিকভাবে বলবে এটা আশা করাটা খুব দুরূহ হয়ে ওঠে। এখন আমি যেটা বলি যে আমরা সবসময় দেখবেন যে আমাদের বক্তব্যের ফর্মাল বক্তব্যের জায়গায় আমরা খুব পরিষ্কার, আমাদের আহ্বায়কের বক্তব্য অনেক সময় খুব ক্লিয়ার থাকে, আমাদের অন্যান্য যাদের সেক্রেটারি যখন বক্তব্য দেয় আপনারা অধিবেশনে বক্তব্য শুনেছেন, আমরা বেশি সবসময়ই আসলে চেষ্টা করি একটা রেসপন্সিবল পলিটিক্সকে শো করার, যেটা একটা বিরোধী দল কেমন হতে পারে। কিন্তু আমি আসলে আরেকটা কথা বলতে চাই যে এখানে আমাদের দলগুলো একটা কমন কনসেপশনে চলে যে দল করতে হলে সব ধরনের লোকই লাগবে। আপনি মনে হয় এই কথাটা শুনেছেন আগেও। তো এই যে সব ধরনের লোক লাগা বা পলিটিশিয়ানরা কেমন হবে, তার তার চরিত্র কেমন হবে, তার কর্মকাণ্ড কেমন হবে, কি হলে আমরা তাকে পলিটিশিয়ান বলবো, এটা কি প্যারামিটার আমরা সেট করেছি? আমরা তো দেখেছি যে আওয়ামী লীগে উদ্ভট কথাবার্তা বলেও বড় নেতা হয়েছে, এরকম নেতা ছিল, মন্ত্রী হয়েছে, বিএনপিতেও এমন আছে। তা আমরা কি ধরনের কালচার সেট করছি আসলে? উদ্ভট কথাবার্তা বলা এটা তো বাংলাদেশের জন্মের পর থেকে এটা একটা পলিটিশিয়ানদের সমস্যা। ইভেন এত বড় নন্দিত নেতা শেখ মুজিবের অসংখ্য মানে ক্রিটিক্যাল হওয়ার মতো অনেক বক্তব্য আছে। সো আমরা দেখি যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে আমরা যেহেতু মানে কোয়ালিটিকে কখনো প্রাধান্য দিই না, ফলত আমরা দেখি যে কোয়ান্টিটি যারা অ্যাচিভ করতে পারে তাদের এক ধরনের প্রাধান্য তৈরি হয়। এটা তো ইন টোটাল পলিটিক্সের সমস্যা, এবং এটা ঠিক করতে হলে বড় দলগুলোকে দায়িত্ব নিতে হবে। হামেদ টিকা নিয়ে কিছু সমালোচনা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানে টিকা কেনা হয়নি, যদিও বা কয়েকদিন আগে আবার এরকম প্রতিবেদনও এসেছে গণমাধ্যমে এবং ইউনিসেফও দিয়েছে যে যারা মৃত্যুবরণ করেছে যেসব শিশুরা তাদের অর্ধেকেরই টিকা দেওয়ার বয়স হয়নি। তো সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো বলা হয় যে আপনাদের একটি মোটামুটি নিবিড় সম্পর্ক ছিল। তো এই যে হামেদ টিকা কেনা হয়নি, মানে এই আজকের আবার ইউনিসেফ থেকেও সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে 3-4 বার সতর্কও করা হয়েছিল। এটি আসলে কেন? মানে আপনারা এই ক্ষেত্রে মানে এটি কার ব্যর্থতা আপনারা বলবেন? যে এটি কি মানে ব্যর্থতা নাকি তাদের মানে কেয়ারলেস ভাবছিল? কেয়ারলেসনেস। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাষ্ট্র যে কাঠামো, এই কাঠামোর মধ্যে যে ঢুকবে সেই মানুষকে মানুষ বলে মনে করে না। এটার একটা এবং মানুষ বলতে কি আমি তো বলতেছি জেনারেল পিপল, যে আপনার রাজনৈতিক কাঠামোতে নাই, যে আপনার রাষ্ট্রীয় কাঠামোতে নাই, যে সচিব না, যে আমলা না, যে সাধারণ চাকরি করে, যে প্রাইভেট সেক্টরের সবচেয়ে নিচু পর্যায়ে চাকরিটা করে, তার জীবনকে আপনি কেমনে সিকিউর করবেন? এটা তো একটা মেইন এজেন্ডা হওয়ার কথা। কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর এজেন্ডাও সেটা না, আমাদের রাষ্ট্রের এজেন্ডাও সেটা না। সো এজেন্ডার সেটিংয়ে সবচেয়ে বেশি দুর্বলতা থাকে। এই যে কার দুর্বলতা, কার ব্যর্থতা, এই জায়গায় আমি বলবো যে কে এটার ব্যর্থতার দায় থেকে নিজেকে মুক্ত রাখবেন সেটার ব্যাপারে হয়তো তাদের চিন্তা করা উচিত। আমি এখানে ব্যর্থতার দায়হীন কাউকেই দেখি না। প্রথমত আমরা শুরু থেকেই মানে ইন্টারিম সময়েও আমাদের যে ইনভলভমেন্ট কি এই বিষয়গুলো নিয়ে একটা চলমান কনস্পিরেসি থিওরি আছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কতটুকু জানতাম, কি জানতাম। দেখেন, আমরা ইন্টারিম গভর্নমেন্টের স্বাস্থ্য উপদেষ্টাকে পরিবর্তন করতে হবে, তাকে অপসারণ করতে হবে, এই দাবিটা আমরা বিভিন্ন সময় জানিয়েছি। কিন্তু এগুলো কি আসলে ধোপে টেকেছে? তাহলে তো উনি মানে উপদেষ্টা হিসেবে থাকতেন না। শুধুমাত্র এখন তো হামেদ টিকা সংকটটা আমরা দেখতে পাচ্ছি বলে আমাদের তার কথা মনে পড়ছে। ওই সময় প্রতিদিন শহীদ পরিবার এবং আহতদের বিভিন্ন কনসার্ন আমাদের কাছে আসতো, এবং আপনি জানেন যে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসার কারণেই এই পার্টির কাছে এক্সপেকটেশন জুলাইয়ের আহতদের বেশি থাকে। সো তারা তো ওই অভিযোগগুলো নিয়ে আসতেন, এবং আমরা তখন দেখলাম যে এই স্বাস্থ্য উপদেষ্টা এবং তার যে তার যে উপদেষ্টা বর্গ, তার যে পার্সোনাল উপদেষ্টা বর্গ, তারা আসলে অনেকভাবে এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বা অগ্রাহ্য করেন, কোনো ধরনের কোনো কর্ণপাত করেন না। ওইটা সবচেয়ে বেশি আমাদের জন্য অনেক আমরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ঘটনাগুলোর কারণে। কারণ মানুষ মনে করেছে আমরা সেবা দিতে পারতাম, আমরা জুলাই আহতদের সেবা দিতে পারতাম, কিন্তু আমরাই দল হিসেবে এটা চাই নাই। কিন্তু ব্যাপারটা পুরোপুরি উল্টা। ওনারা, আমি জানি না ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এক ধরনের ফলস পজিশনে ফেলার জন্য এরকম করেছেন কিনা, কিন্তু এখন এসে যেটা দেখতে পাচ্ছি, ওই যে মানে প্রকিউরমেন্ট অর্ডারে ওনারা কি করেছেন, নিয়ম মেনেছেন, এই বক্তব্যগুলো এখন আসছে। আমি মনে করি যে 400-500 শিশু মৃত্যুদেহের উপর দিয়ে দোষারোপের রাজনীতি টেকে না। এটা আমাদের জায়গা থেকেও দায় স্বীকার করতে হবে যে বিরোধী দল হিসেবে সংসদে এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যতটা গুরুত্ব আরোপ করার দরকার ছিল আমরা সেটা করি নাই। এই দায় নিতে হবে আমাদেরকে। এবং আমরা অন্যান্য অনেক বিষয়ে আলাপ করেছি যে আলাপগুলো না করলেও হতো,
এটা আমি বলবো যে আমরা যেহেতু প্রথমবার সংসদে গিয়েছি, আমি জানি না জনগণ এটা ক্ষমা করবে কিনা, কিন্তু এই জায়গা থেকে কোনো দোষারোপের রাজনীতি নেই। আমি বলবো যে এখানে দায় প্রত্যেককেই নিতে হবে, কিন্তু সরকারকে দায় নিতে হবে কোন জায়গা থেকে? বিরোধী দলের হাতে তো আসলে টুলসগুলো থাকে না, বিরোধী দলের হাতে ইনস্টিটিউশনগুলো থাকে না। আমাদের সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক কালচারে এই ইনস্টিটিউশনগুলো কার হাতে থাকে? সরকারি দলের কাছে। তাহলে আইসিইউ ম্যানেজ করা, নিকিউ ম্যানেজ করা এবং নতুন করে একটা মানে ফোরাম তৈরি করা, যে ফোরামটা আসলে এই জায়গাগুলোকে হামের টিকা সংকটকেই বা শিশুদের স্বাস্থ্যকেই সবচেয়ে প্রায়োরিটি দিয়ে দেখবে, তাদেরকে তো ওরকম কেয়ার ইউনিট গড়ে তুলতে দেখলাম না সব কিছু থাকা সত্ত্বেও। সো এটার দায়টা আসলে সরকারকে একটু চিন্তা করতে হবে কেন তারা এই দায়টা অস্বীকার করছেন। ওনারা একটা মজা পেয়ে গেছেন যে এখন তো এটা ইন্টারিমের উপরে যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের উপরে যাচ্ছে, এনসিপির উপরে আসছে, ওনারা আসলে এটাতে একটা আনন্দ পাচ্ছেন। এটা খুবই দুঃখজনক দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সঙ্গে।